এটা আমার ধারণা 64th লেকচার এই সিরিজের, ফার্স্ট সিরিজের। আমরা আবার বেশ কিছুটা সময় দিয়েছিলাম সাবজেক্টিভিটির আলোচনায়। আবার ফিরে যাচ্ছি প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, যেখানটা আমরা থেমেছিলাম। আমরা প্রথম দুটো প্রুফ রেফিউটেশন আলোচনা করেছিলাম, মানে অন্টোলজিক্যাল প্রুফ আর কসমোলজিক্যাল প্রুফ। কান্ট কিভাবে রেফিউট করছেন সেটা আলোচনা। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে থার্ড প্রুফটা, যেটাকে উনি বলছেন ফিজিকো থিওলজিক্যাল প্রুফ, যেটা তোমরা অনেক সময় ক্লাসে পড়িয়ে থাকো বা পড়ে এসছো, আমরা পড়ে এসছি। টেলিওলজিক্যাল প্রুফ বা টেলিওলজিক্যাল আর্গুমেন্ট হিসাবে সেটাকে উনি বলছেন ফিজিকো থিওলজিক্যাল প্রুফ। এই শব্দটা কেন ইউজ করলেন তারও একটা কারণ আছে। টেলিওলজিক্যাল প্রুফ বললে তো হতো, বললেন না কেন? টেলিওলজিক্যাল প্রুফ কথাটা তো খুব প্রচলিত। তারও কিছু কারণ আছে, সেটা ব্যাখ্যা করলে বোঝা যেতে পারে। কিন্তু আমরা দেখি সেখানে কি বলা হয়েছে। একটু বইটা খুলি। ইন এ নাটশেল তোমরা প্রুফটার মেইন টোনটা তোমরা জানো। মেইন টোনটা হচ্ছে, পুরোটা কান্টের সঙ্গে মিলবে না, কিন্তু মেইন টোনটা তোমরা জানো, সেটা মনে করিয়ে দিচ্ছি। মেইন টোনটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডে শুধু অবজেক্টস দেখি না, পারপাসও দেখি। আমরা জানি আমরা পারপাসিভলি কিছু জিনিস করি, কিছু কাজ করি, তার পিছনে পারপাস থাকে। আমি বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, পড়াশুনো করছি, তো এগুলো সব পারপাস আছে। সবই এন্ড আর মিনস হিসাবে কানেক্টেড। কোনো একটা গোল অ্যাচিভ করতে চাই। পড়াশোনা করছি তার মানে হচ্ছে একটা গোল অ্যাচিভ করতে চাই, একটা পেপার লিখতে চাই, কি একটা লেকচার দিতে চাই, কি নাম কিনতে চাই লোকের কাছে, কিছু একটা পারপাস আছে। আবার সেই পারপাস গুলোরও পারপাস আছে, এবং ভারতীয় দর্শনে বলে যে এমন পারপাস আছে যেগুলোর কোনো পারপাস নেই। সে কি? সবকিছু আমরা চাই কিছুর জন্য, সবকিছু আমরা করি কিছুর জন্য, কিন্তু কিছু এমন আছে যেটা অন্য কিছুর জন্য নয়। দুটো কথা বলা হয় সাধারণত, একটা হচ্ছে সুখ, আর এক হচ্ছে বলা হয় দুঃখের অভাব। দুঃখটা না শোক, এটা আমরা চাই। কোনটা বেশি চাই সে প্রশ্নটা ওঠে। আমরা কিন্তু দুঃখের অভাবটা বেশি চাই। মানে কিছুতে আমার সুখ, আমার খুব কষ্টে আছি, ধরা যাক দাঁতে ব্যথা করছে, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, একজন দাঁতের ডাক্তার এসে দাঁড়িয়ে রয়েছে, আর একজন বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে রয়েছে। আমি দাঁতের ডাক্তারকে ফিরিয়ে দিয়ে বিরিয়ানি আলাকে ডাকবো না, আমি আগে দাঁতের ডাক্তারকে ডাকবো। ও বিরিয়ানি আলা দাঁড়িয়ে থাক, না হলে চলে যাক, যা হোক, আমি দাঁতের ডাক্তারকে ডাকবো। আমি দুঃখটা কেটে যায়, এটা আমি আগে চাই। তবে দুঃখাভাবটা আমাদের মেইন। তাই জন্য ভারতীয় দর্শনে দুঃখের অভাব নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে, এবং মেইন লক্ষ্যটা সেট করে নেওয়া হয়েছে দুঃখের অভাব, দুঃখের নিবৃত্তি। এটা ভারতীয় দর্শনে সেট করে নেওয়া হয়েছে, যেন এটা আমরা সাইকোলজিক্যালি ওটাই আমরা চাই। কাজে ওটা কি করে পাওয়া যায় সেটাই চিন্তা করতে হবে। নেচারের মধ্যে আমরা পারপাস দেখি। এখন কান্ট যখন করছেন, আমি এক্সাক্ট টাইমটা তোমায় বলে দিচ্ছি,
কান্ট যখন লিখছেন তখন কিন্তু ডারউইন জন্মাচ্ছেন। কান্ট যখন ক্রিটিক বের করছেন তখন ডারউইন জন্মাচ্ছেন, মানে সহজ কথায় ক্রিটিকের সেকেন্ড এডিশন 1807, ঠিক বললাম? 18 না, 89, ডারউইন জন্মাতে আর একটু 87, মানে ডারউইন জন্মাতে অনেক দেরি আছে, আর একটু দেরি আছে, বছর 20 দেরি আছে। 1809 ডারউইন জন্মাচ্ছেন। কাজে কান্ট কিন্তু ডারউইনের কথা জানতেন না। আইডিয়াস গুলো তখনও ডেভেলপ করেছিল কিনা আমরা ভালো জানি না, একটু হিস্ট্রিটাও জানা দরকার। ডারউইন যে সব কথা নতুন বলেছিলেন তা নয়, অনেকগুলো কথা প্রচলিত ছিল, সেগুলোকে একটা থিওরির আন্ডারে এনেছিলেন, সেখানে ডারউইনের কৃতিত্ব। কিন্তু কথাগুলো প্রচলিত ছিল, এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মিউটেশন, মানে স্পিসিস আর মিউটেবল, এই সমস্ত কথাগুলো প্রচলিত ছিল। ডারউইন একটা থিওরির মধ্যে সবগুলোকে এনেছিলেন, কিন্তু কান্টের সময় কতটা ছিল আমার ধারণা নেই। সেটা একজন মানে হিস্টোরিয়ান অফ বায়োলজি তিনি বলতে পারেন, আরো খুঁজে দেখতে হবে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, কান্ট ডারউইনের থিওরি অবশ্যই জানতেন না, কারণ ডারউইন অনেক পরের লোক, আরো 50 বছর পরের লোক, 50-60 বছর পরের লোক। তো ডারউইন এসে শেখালেন নেচারের মধ্যে কোনো পারপাস নেই। নেচারের মধ্যে এটা আর্গিউ করলেন এবং বেশ কনভিন্স করালেন আমাদের, সায়েন্টিস্টরা কনভিন্সড হলেন যে নেচারের মধ্যে কোনো পারপাস নেই। নেচার লড়ালড়ি করে, যে টিকে যায় সে টিকে যায়, এবং যে ফিটেস্ট সে টিকে যায়। কিন্তু কে ফিটেস্ট হবে সেটা আগে থেকে বলে যায় না। নেচারটা ক্রমশ চেঞ্জ হতে হতে চলছে, নানা রকম চেঞ্জ হয়, কোনো পারপাস নিয়ে চেঞ্জ হয় না, কিন্তু সেখানে লড়াই হয়, লড়াই হতে হতে কেউ টিকে যায়, কেউ হেরে যায়, হারিয়ে যায়, কোনো পারপাস নেই। কিন্তু ডারউইনের আগে পর্যন্ত পারপাসিভনেস অফ নেচার এটা প্রায় সবাই বিশ্বাস করতেন। কারণ আমরা যেন দেখতে পাই ওই মানুষ শ্রেষ্ঠ জীব, তখন এরকম একটা দাবি করা হতো, এখনো অনেকে করে থাকেন। সব বলা হতো নিম্নমানের জীব, নিম্ন জীব, তারা নিম্ন থেকে উচ্চ হতে 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 মানুষে এসে শ্রেষ্ঠ জীব তৈরি হয়েছে। এই পারপাসের দিকে যেন এগিয়ে চলেছে নেচার, এইভাবে সাজানো হতো। ডারউইন বললেন তা নয়, ও বাঁদরেরই এক পূর্বপুরুষ, তাদের মধ্যে অনেক রকম ছিল, তাদের মারপিট করে একদিকে বাঁদর হয়ে গেছে, একদিকে মানুষ হয়ে গেছে, এরকম হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। এই আর্গুমেন্টটায়, এই প্রুফটায় পারপাসিভনেস অফ নেচার এটার কথা বলা হচ্ছে, এটার উপর জোর দেওয়া হচ্ছে। আগের প্রুফগুলোতে শুধু কজালিটি এবং এক্সিস্টেন্স আর কজালিটি এই দুটো ছিল। এই প্রুফটায় তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হলো, পারপাসিভনেস। দেখা যাক আর্গুমেন্টটা কি বলা হচ্ছে, কান্ট কিভাবে আর্গুমেন্টটাকে সাজাচ্ছেন। এবং অর্ডারের কথা বলা হচ্ছে। অর্ডারটা তো কোনো পারপাস দিয়ে আসে, পারপাসের জন্য আসে, আর পারপাস দিয়ে আসে না, পারপাসের জন্য অর্ডার আসে।
তুমি তোমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছো। You kept your house in order. মেসি নয়, করে রেখেছো। কেন? একটা পারপাস। কিছু পারপাস তোমার আছে, কিছু লক্ষ্য আছে। এক, দেখতে ভালো লাগবে, লোকে এসে আমায় নিন্দা করবে না। এ সমস্ত তোমার কিছু লক্ষ্য আছে, তাই জন্য তুমি করেছো, না হলে করতে না। যেমন আমি করি না, লোকে নিন্দা করে করুক, আমার গোছানোর দরকার নেই, আমার তো ভালোই চলে যাচ্ছে না গুছিয়ে। কিন্তু আমি যদি লোকের নিন্দাটাকে ভাবি যে নিন্দাটা খারাপ, আমি চাই না, তাহলে ঘরটাকে গুছিয়ে রাখবো। এভরিওয়্যার, এটা পেজ 580, লাস্ট প্যারাগ্রাফ। Everywhere in the world there are clear signs of an order according to determinate aim. অর্ডারের সঙ্গে এইম আছে। কান্ট কিন্তু ডারউইন পড়েননি, আবার বললাম। carried out with great wisdom, ঠিক যেমন এখানে দেখো ধরে নেওয়া হচ্ছে, ঠিক যেমন তুমি ঘরটাকে সাজাতে গেলে তোমার একটা সৌন্দর্য বোধ থাকতে হয়, এই জিনিসটা এই জায়গায় থাকলে দেখতে ভালো লাগবে না, ওই জায়গায় থাকলে দেখতে ভালো লাগবে, তুমি তোমার সৌন্দর্য বোধ অনুসারে ঘরটাকে সাজাও। গ্রেট উইজডম, এখন নেচারটা তো একটা গ্রেট জিনিস, তার জন্য একটা গ্রেট উইজডম লাগে। তোমার উইজডম অনুসারে তুমি ঘরটা সাজাও। আবার অনেক সময় তোমার জ্ঞানটা একটু বাড়ে, যেমন তুমি দেখলে অন্যের বাড়ি গিয়ে দেখলে এই জিনিসটা এইভাবে করেছে, আমরা অনেক সময় শিখি অন্যের বাড়ি থেকে, সে সাজিয়েছে বেশি সুন্দর লাগছে, আমি এসে সেই জিনিসটাকে পাল্টে ওইভাবে করলাম। কিন্তু নেচারটাকে যে সাজিয়েছে তার গ্রেট উইজডম লাগবে, ফার্স্ট ক্লেম। and in a whole of indescribable manifoldness in content as well as of unbounded magnitude in scope. কারণ এখানে গ্রেটনেসটা কেন লাগবে? গ্রেটনেসটা লাগবে হচ্ছে ওই কারণে যে আমার তো ঘরটা ছোট্ট একটা জিনিস আমি সাজালাম, আমার আলমারিটাকে আমি গুছিয়ে রাখলাম, ছোট্ট একটা, কিন্তু ম্যাগনিটিউডটা ভাবতে হবে নেচারের যে বিশাল ম্যাগনিটিউড। সেটাকে সাজাতে সাজাবে তার উইজডম, বিশাল উইজডম লাগবে এতগুলো জিনিসকে একসাথে করা। নাম্বার 2, this purposive order is quite foreign to the things of the world. বস্তুগুলোর মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো পারপাস নেই। ফুলদানিটার অ্যাজ সাচ কোনো পারপাস নেই। ফুলদানিটা নিজে বলে না আমার এটা পারপাস। তুমি দেখো একটা ভাঙা মাটির পাত্র, সেটা নিয়ে এসে তুমি ঘরের ভেতর এত সুন্দরভাবে রাখলে, এমন ভাবে রাখলে যে সেটাকে দেখে খুব এস্থেটিক্যালি খুব ভালো লাগলো। অনেকে করে ওরকম ভাঙাচোরা জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস ঘরে সাজিয়ে রাখে। তুমি ভাবছো এরকম একটা ভাঙা জিনিস দিয়ে এরকম সুন্দর জিনিস করা যায়? তাহলে ভাঙা জিনিসটার অ্যাজ সাচ কোনো পারপাস নেই, তুমি তাকে পারপাস দিচ্ছ। This purposive order is quite foreign to the things of the world. পারপাসটা তো ওয়ার্ল্ড এর মধ্যে থাকতে, বস্তুর মধ্যে থাকতে পারে না। ফুলদানিটা নিজে ফুলদানি নয়, ফুলদানিটা একটা জিনিস, তুমি তার ভেতর ফুল রাখো বলে ওটা ফুলদানি। and pertains to them only contingently. পারপাসিভনেস তাদের মধ্যে কন্টিনজেন্টলি, মানে তুমি তাকে পারপাস দাও, এবার এটা বোঝানো হচ্ছে। The natures of different things could not by themselves agree in so many united means to determinate final aims, where they not
quite properly chosen for and predisposed to it through a principle of rational order grounded on ideas. তাহলে দেখো, সহজ এক্সাম্পল নিয়ে আমরা ফুলদানির এক্সাম্পল নিয়ে বলতে পারি যে ওরকম একটা ভাঙা মাটির জিনিস, ওটা একটা সুন্দর ফুলদানি যে হয়ে উঠতে পারে, সেটা ওটার মধ্যে কোনো পারপাস ছিল না, তুমি পারপাস দিয়েছো। তাহলে এই ওয়ার্ল্ড এর মধ্যে এত অর্ডার, এত সৌন্দর্য, এত বিউটি, এবং তার মধ্যে এই যে অর্ডার, অর্ডার মানে বাংলা করলে কি হয়, তার ছন্দ, তার মধ্যে যে ছন্দ রয়েছে, সেই ছন্দটা অ্যাজ সাচ আসতে পারে না, কেউ নিশ্চয়ই দিয়েছে। Thus there exists a sublime and wise cause of or several, একটা তাহলে তার একটা কোনো সাবলাইম, একটা সূক্ষ্ম একটা কারণ আছে নিশ্চয়ই, কিংবা একটা কেন, অনেক কারণ থাকতে পারে, সেভারাল, অনেক কারণ, এখানে একটাই হতে হবে এমন কোনো নিয়ম নেই, অনেক কারণও থাকতে পারে, কোনো কারণ আছে, which must be the cause of the world, not merely as an all-powerful nature working blindly through fecundity, but as an intelligence through freedom. তাহলে এটা ব্লাইন্ডলি এটা হয়েছে নেচারের মধ্যে, যার মধ্যে শুধু উৎপাদনের ক্ষমতা আছে, এরকম ভাবে তো হয় না। একটা সুন্দর বাগান, সাজানো বাগান, মনোজ মিত্রের বিখ্যাত নাটক যেটা নিয়ে সিনেমা হয়েছিল, বাঞ্ছারামের বাগান, ওই সাজানো বাগান যেখানে জমিদার বাবু নকরি গিয়ে, সাতকড়ি গিয়ে বলছে, বাহ চমৎকার বাগান, এত সুন্দর বাগান বলছে, তো সেটা তো দেখো, গাছগুলো নিজেরা তাদের ফেকান্ডিটি আছে, গাছ উৎপন্ন করে, শুধু ওখানে গাছগুলোকে রেখে দিলে শুধু বন বাদার হয়ে থাকতো, জঙ্গল হয়ে থাকতো। কিন্তু ওই যে সাজানো বাগান, সাজানোটা তো কেউ করেছে, বাঞ্ছারাম করেছে। তাহলে একজন, এই ওয়ার্ল্ডটা যে এত সাজানো বাগান, এই ওয়ার্ল্ডটা, সেখানেও একজন বাঞ্ছারাম দরকার হবে। জানি না তোমরা ওই নাটকটা দেখেছো বা সিনেমাটা দেখেছো কিনা, খুব পপুলার, তাই জন্য আমি ওটা উল্লেখ করলাম। প্রায় হয়তো তোমরা সবাই দেখেছো, না দেখলে অবশ্যই দেখে নিও। which must be the cause of the world, not merely as an all-powerful nature working blindly through fecundity. অন্ধভাবে তার উৎপাদন করবার ক্ষমতা, তাতে জঙ্গল হয়ে থাকতো, জঙ্গলটা নয়, ওটা বাঞ্ছারামের বাগানটা সাজানো, তাহলে তার ফ্রিডম দিয়ে কাজ করেছেন বাঞ্ছারাম, যে এই গাছটাকে রাখবো, এই গাছটাকে রাখবো না, ওই গাছটাকে ওখানে রাখবো, ওটাকে ওখানে রাখবো না, ওই গাছটাকে অত বড় হতে দেবো, ওই গাছটাকে অতটুকু করে রাখবো। আমরা যখন চা বাগানের দিকে যাই, এই তো আমাদের অর্পিতা ওইখানেই থাকে, তখন দেখি চা বাগানটা কি সুন্দর দেখতে লাগে, কিন্তু ওই চা গাছগুলো তোমরা যেভাবে দেখো ওরকম কিন্তু নয় অ্যাকচুয়ালি গাছগুলো। চা গাছগুলো 6 ফুট মতন লম্বা হয়, জঙ্গল হয়ে যায়, ওটাকে কেটে ওই সাইজের 3 ফুট করে রাখা হয়, ঠিক হাতের রেঞ্জের মধ্যে, যাতে করে ওর থেকে ওই চা তুলতে পারে, তাতে করে বাগানটা কিরকম সুন্দর দেখতে হয়ে যায়, একটা রকম যেন সুন্দর করে ছাঁটা ঘাস দিয়ে একটা জমি এরকম মতন দেখতে লাগে। তো এইটা কিন্তু নেচারটাও তো অ্যাজ সাচ ওরকম সুন্দর, তার মধ্যে একটা রিদম আছে, রিদম আছে মানে কোন সময় কি ঋতু হবে, কোন সময় কোন ফুল ফুটবে, কি অবস্থায় কি হবে, তার মধ্যে একটা রিদম আছে, তাই আমাদের এত ভালো লাগে নেচারটাকে। সেটা নিশ্চয়ই সেখানে কোন এক ইন্টেলিজেন্স কাজ করছে এবং ফ্রিডম কাজ করছে বলা হলো, কিন্তু মাঝখানে একটা গ্লিচ রেখে দেওয়া হলো,
কোনো একজন ইন্টেলিজেন্ট বিইং কিংবা একাধিক ইন্টেলিজেন্ট বিইং থাকতে হয়। দেখা যাক সেটাকে কি করে সর্ট আউট করা যায়। নাম্বার 4, the unity of this cause may be inferred from the unity of the reciprocal relation of the parts of the world as members of an artful structure, inferred with certainty wherever our observation reaches, but beyond that with probability in accordance with all principles of analogy. ফোর্থে গিয়ে আবার দেখো থার্ড প্রেমিসটায় কি পর্যন্ত আমরা কি পেলাম? থার্ড প্রেমিসে পেলাম যেখানে একটা নয় একাধিকও হতে পারে কজ, কিন্তু ফোর্থ প্রেমিসে বলছেন, ফোর্থ প্রেমিসটা এইভাবে বুঝতে হবে বা ওইটাই কনক্লুশন, ফোর্থ স্টেটমেন্টটা সেখানে বুঝতে হবে একাধিক হলে চলবে না, একটা হতে হবে। কেন? তার আর্গুমেন্ট দিচ্ছে নেই যে একাধিক হলে এই হবে, তুমি একরকম বাড়ি বানিয়েছো যেমন আমাদের দেশে হয়, তুমি একটা বাড়ি বানিয়েছো একরকম, আমি একটা বাড়ি বানিয়েছি একরকম, একই জায়গায় পাশাপাশি দুটো বাড়ি, কোনো বাড়ির সঙ্গে কোনো মিল নেই। তোমরা ডাইভার্সিটি দেখতে পাবে, যদিও একরকমের মিল আছে। যেমন আধুনিক তোমরা দেখবে যে সিনেমাগুলো যখন পুরোনো দিনের কলকাতার সিনেমা দেখবে, দেখবে বাড়িগুলো একরকমের মোটামুটি, গাড়ি বারান্দা ওই রকম বাড়ি, কিরকম একরকমের বাড়ি, কোনাগুলো গোল গোল, একটু ইউ শেপড কোনা, শার্প এজ নেই, এইরকম দেখতে পাবে সিনেমার। তোমরা পুরোনো দিনের সিনেমা 60s 70s এর সিনেমা দেখলে এরকম দেখবে। এখনকার বাড়িগুলো দেখো মোটামুটি একরকমের, মাল্টি স্টোরিড বিল্ডিং গুলো একরকমের, কিন্তু পুরোপুরি একরকমের। শার্প এজ আছে বাড়িগুলোর, এবং একটা বাইরের দিকটা খুব ডেকোরেটিভ নয়, বাইরের দিকটা মোটামুটি একরকম, একটা ব্যালকনি দেখা যায় আর লম্বা স্ট্রাকচার দেখা যায়, এরকমটাই মোটামুটি, কিন্তু তার মধ্যে ভেরিয়েশন আছে। কোনো বাড়ির রং আলাদা, স্ট্রাকচার আলাদা, এদিকে ব্যালকনি ওদিকে ব্যালকনি, এরকম আছে। আর যেগুলো স্ট্যান্ড অ্যালোন বাড়ি সেগুলো আবার অন্যরকম, এক রকম। কাজেই শহরটাকে দেখতে একরকম নয়। এটা অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। কিন্তু তুমি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, আমি সব দেশ বলতে পারবো না, বেশিরভাগ দেশেই তোমরা দেখবে একরকম স্ট্রাকচার। তুমি যদি ব্রিটেনে যাও, ব্রিটেনে দেখবে সব একরকম স্ট্রাকচার, মানে সব লাল রঙের বাড়ি, ছাদটা ওরকম চালা টাইপের ছাদ, সব ওরকম লম্বা স্ট্রাকচার, বাইরে কোনো ব্যালকনি ট্যালকনির কোনো বালাই নেই, বাইরে শুধু দেওয়াল আর কতগুলো জানলা, আর কিছু নেই, আর একটা এন্ট্রান্স, লাল রঙের বাড়ি, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির দেওয়াল লাগা। কি করে হলো? দেখো আমাদের এখানে কি করে হলো আর ওদের ওখানে কি করে হলো। আমাদের এখানে হলো কারণ এখানে হচ্ছে এক একজন ফ্রিডম অনুসারে, তোমার ফ্রিডম অনুসারে তুমি বাড়ি বানিয়েছো, আমার ফ্রিডম অনুসারে আমি বাড়ি বানিয়েছি। কাজে তুমি এখানে আর্কিটেকচারের ডাইভার্সিটি দেখতে পাবে। কিন্তু তুমি ব্রিটেনের শহরগুলোয় যাও, তুমি আর্কিটেকচারের কোনো শহরগুলো ডাইভার্সিটি দেখতে পাবে না। শুধু ব্রিটেন বলছি কেন, ইউরোপিয়ান বেশিরভাগ জায়গায়। কারণ ওদের নিয়ম হচ্ছে ওরা নিজেরা, ওদের জায়গা, এত শহরগুলো যেখানে, সেখানে জায়গা, মানে অন্য অন্য জায়গার কথা বলছি না, বড় শহরগুলো, সেখানে জায়গার এত সমস্যা, ওরা বাড়ি নিজেরা বানাতে পারবে না। ওই জমি বাড়ি এরকম ব্যাপারটা, গল্পটাই নেই। ওই যতটুকু বাড়ি ততটাই জমি। বাগান বাড়ি, ওই বাগান বাড়ির যে গল্প কত, তাতে ভূত আসে, ভূতের গল্প পড়ো, সব গল্প দেখতে গ্রামের দিকে গেলে হয়তো হবে, কিন্তু ওখানে শহরে ওরা টাকাটা মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়ে দেয়। মিউনিসিপাল কর্পোরেশন এসে ওর যেরকম ভাবে বলবে সেই বাড়িটা বানাবে, কিন্তু বাইরের আর্কিটেকচার
ইন্টেরিয়ার তোমার মতন করতে পারো, বাইরের আর্কিটেকচারটা কিন্তু ওই ম্যাচ করে, শহরের ম্যাচ করে, পাশের বাড়ির সঙ্গে ম্যাচ করে ও বানিয়ে দেবে। কাজে একরকম। গল্পটা কেন বললাম, গল্পটা এই যে ওইখানে দেখো আর্কিটেক্ট একজন আর্কিটেক্ট পুরো শহরটাকে বানিয়েছে, তাই একরকমের ওই অর্ডারটা এসছে। এখানে আর্কিটেক্ট বহু। আর্গুমেন্টটা এখানে এই যে এই অনেক আর্কিটেক্ট তো হতে পারে, পারপাসিভনেস হোক না, তো অনেক আর্কিটেক্ট থাকতে পারে, কিন্তু একজন আর্কিটেক্টে যাব কি করে? একজন আর্কিটেক্টে যাব এই যুক্তিতে, কারণ এই যুক্তিটা কিন্তু মানবেন না, খণ্ডন করবেন, কিন্তু এখন যুক্তিটা সার যাচ্ছে না এই যুক্তিতে। না হলে এই ম্যাচিংটা হতো না, সব জায়গায় নেচার মিলে গেল, যেমন ভাবে লন্ডন শহরে সবটা একরকম দেখতে মিলে গেল, কিংবা প্যারিস শহরটা একরকম দেখতে মিলে গেল, এটা হতো না, কলকাতার মতো হতো। এই যে মিলে যাওয়াটা, এটার থেকে উনি যাচ্ছেন, তাই জন্য বলছেন দ্য ইউনিটি অফ দিস কজ। ওই যে আগে প্লুরালিটি বলছেন, এক হতে পারে, বহু হতে পারে, এবার ইউনিটিতে যেতে হবে, নাহলে তো কাজ হবে না। The unity of this cause may be inferred from the unity of reciprocal relation. ওই রেসিপ্রোসিটির কথা বলেছিলেন, যেখানে ক্যাটেগরি গুলোর কথা বলেছিলেন, সেটা এখানে আবার বলছেন। Of the parts of the world as from the unity of the reciprocal parts of the world as members of an artful structure. এই পুরো ওয়ার্ল্ডটা মিলে যেন একটা আর্টফুল স্ট্রাকচার, পার্ট গুলো যেন তার ভেতর পারপাসিভলি ওই রকম ভাবে লাগানো হয়েছে। Inferred with certainty wherever our observation reaches. আমরা যতদূর জানি সেখানে আমরা সার্টেনটি বলতে পারি যে পাহাড়ের ওপর থেকেই নদী বয়ে আসবে, নদীটা নিচের থেকে ওপর দিকে বয়ে যাবে না। এটা আমাদের অবজারভেশন যতদূর যায় সেখানে করতে পারি, যেখানে অবজারভেশন যায় না সেখানে আমরা ইনফার করে নেব, সেখানে প্রবাবিলিটির ব্যাপার হবে, তাই বলছেন। বাট বিয়ন্ড দ্যাট, উইথ প্রবাবিলিটি ইন অ্যাকর্ডেন্স উইথ অল প্রিন্সিপালস অফ অ্যানালজি। যেহেতু এখানে আছে তাহলে ওখানে ওরকমই হবে, আর কি হবে, অ্যানালজি দিয়ে বুঝবো। এই পর্যন্ত কান্ট আর্গুমেন্টটাকে সাজালেন, এবার রেফিউট করবেন কি করে? যে পয়েন্টে সাজালেন ঠিক সেই পয়েন্টেই রেফিউট করবেন। প্রথমেই বলেছি, তোমাদের আগে বলেছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো কি মনে রেখেছো আমি জানি না, যে কান্টের এই তিনটে আর্গুমেন্টটা প্রথমটার উপর দ্বিতীয়টা, দ্বিতীয়টার উপর তৃতীয়টা নির্ভরশীল। প্রথমটার উপর দ্বিতীয়টা কিভাবে নির্ভরশীল সেটা আগে বলেছিলাম, তোমাদের মনে থাকতে পারে, নাও থাকতে পারে, তাই একটু মনে করিয়ে দিই। অন্টোলজিক্যাল আর্গুমেন্টে কান্ট, অন্টোলজিক্যাল প্রুফ যেটা, সেখানে কান্ট তো নেসেসারি এক্সিস্টেন্সের কথা বলছেন, এবং বলছেন কোনো কিছু নেসেসারি এক্সিস্টেন্স হতে পারে না, এক্সিস্টেন্স কখনো নেসেসারি নয়। এক্সিস্টেন্স নেসেসারি হয় গিভেন দ্য কন্ডিশন। আনকন্ডিশনাল নেসেসারি এক্সিস্টেন্স বলে কিছু নেই, কোনো কিছুই জগতে নেসেসারি নয়, কিন্তু কন্ডিশনটা দিয়ে দিলে নেসেসারি। যেমন বৃষ্টি ঘটিয়ে দিলে নিচে জল পড়বে, এটা নেসেসারি, কিন্তু নিচে জল পড়াটা নেসেসারি নয় অ্যাজ সাচ, বৃষ্টি হওয়াটাও নেসেসারি নয়। আবার বৃষ্টি হলে বললাম এই বৃষ্টি হওয়াটাও নেসেসারি যদি ওই ফেভারেবল কন্ডিশন, অমুক অমুক মেঘ হয়, অমুক টেম্পারেচার হয়, অমুক হয়, তাহলে বৃষ্টি পড়বেই। কিন্তু বৃষ্টি পড়াটা অ্যাজ সাচ নেসেসারি নয়, অমুক টেম্পারেচার হওয়া, অমুক মানে ক্লাউড, সেগুলো ওগুলো নেসেসারি নয়, কোনোটাই নেসেসারি নয়, সবকিছুই নেসেসারি আন্ডার কন্ডিশন। তাই নেসেসারি এক্সিস্টেন্স মানলেন না, এবং বললেন এক্সিস্টেন্স ইজ নট আ রিয়েল প্রেডিকেট, ইট ইজ এ লজিক্যাল প্রেডিকেট বাট নট আ রিয়েল প্রেডিকেট করে খণ্ডন করলেন।
কসমোলজিক্যাল আর্গুমেন্ট, আচ্ছা অর্পিতা বলো, প্রশ্ন বলো। স্যার আমার মনে হচ্ছিল যে যখন কোনো কিছুই কন্ডিশন নয় এরকম বলা হচ্ছে, বা কোনো কিছু নেসেসারি অনলি আন্ডার কন্ডিশন এরকম যখন বলা হচ্ছে, তখন উম কোনো ঘটনা কি তাহলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হবে না? মানে আমি বলতে চাইছি যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্স করলাম শুধুই জল জল পড়া, এই ঘটনাটাকে যদি আমি এক্সপিরিয়েন্স করছি, তো সেক্ষেত্রে তো বৃষ্টি মানে আমাদের যে এর কারণে ফিজিক্সের যে ল অনুসারে জল তো ওপর থেকে নিচে পড়বে। এখন বৃষ্টির জল হোক আর এনি কাইন্ড অফ জল হোক, হ্যাঁ, তো এটা হচ্ছে নিয়ম। তো যদি আমি শুধু এই কথাটুকু বলি যেমন ফিজিক্স বলে, তো সেটাকে তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে এই টার্মস এর আন্ডারে, মানে টুকরো আর ঘটনা সেগুলোকে? সেটাও তো মানে জল পড়াটা তো নিচের দিকে পড়বে, জল নিচের দিকে পড়বে, ফিজিক্সও এটাকে কন্ডিশনালি বলে। যদি গ্র্যাভিটেশনাল পুল থাকে, যদি মানে ওপর নিচে থাকে, এরিয়াটা ব্রডার হয়ে গেল সেক্ষেত্রে। তাই না, যদি গ্র্যাভিটেশনাল হ্যাঁ। পুল থাকে, আর যদি ওপর নিচে থাকে না, নিচেটায় কথাটা তো মানে হবে না যে একজন হুম স্পেসশিপের মধ্যে রয়েছে, সে একটা ফোঁটা জল, তুমি ভিডিও দেখো ওই সেরিনা হুম 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 উইলিয়ামসের, আমি একদম। বারবার সেরেনিয়া উইলিয়ামস বলি, ওর নাম কি যেন, হ্যাঁ, যাই হোক, সেরিনা আমার ওইটুকুই মনে থাকছে। হ্যাঁ, তো ওই তার ভিডিও দেখো, সুনিতা উইলিয়ামস, হ্যাঁ সুনিতা উইলিয়ামস এর ভিডিও দেখো, ও স্পেস ক্রাফটের মধ্যে রয়েছে, ওই যে জলটা খায়, ওটা তো চুষে চুষে খায়, কিন্তু না চুষে হ্যাঁ, টিপে বের করে দিয়েছে জলের উপর দিকে উঠে যাবে। উপর দিকে, না ঘুরে বেড়াচ্ছে, এটা তো উপর তো নেই, উপর নিচে তো নেই, ওর ওখানে তো আচ্ছা। নেই, ঘুরে বেড়াচ্ছে জলটা, তো পড়বে। তো সেটাও তো ফিজিক্স কন্ডিশনালি বলে, তাই না, যে যদি গ্র্যাভিটেশনাল হুম থাকে, যদি ওপর নিচে থাকে, যেমন ও শোয়ার জায়গাটা দেখাচ্ছে স্পেস ক্রাফটের মধ্যে, হুম শোয়ার জায়গাটা হচ্ছে চারটে বাক্স মতন আছে চারদিকে, হুম ওপর, আমাদের আমাদের ভাষায় ওপরে নিচে ডাইনে বাঁয়ে, হ্যাঁ চারটে আছে হুম বাক্স, আর বাকি দুটো সাইডে টানেল, যেটা দিয়ে চলে হুম যাওয়া যায়, হ্যাঁ এদিকে যাওয়া যায় ওদিকে যাওয়া যায়, মাঝখানে এরকম আছে আমাদের ভাষায় ওপর নিচে ডাইনে বাঁয়ে। ও তো বলছে আমি যে কোনোটায় শুয়ে পড়তে পারি, ওর কাছে তো ওটা ওপর নিচে কোনোটা, আমাদের হলে তো নিচেটা শুতে হবে, হুম ও হুম রকম নয়, ও ঘুমাতে পারে ওপরটায়, ও ঘুমাতে পারে বাক্সটায়, নিচেরটায় ডাইনেটায় বাঁয়েটায়, ওর তো ওপর নিচে ডাইনে বাঁয়ে নেই ওখানে, হুম হুম কাজেই এগুলো হুম তো কন্ডিশনাল। হুম ফিজিক্স যা যা ল দেয়, অ্যাকচুয়ালি ফিজিক্স তো কজাল ল দেয়, কজাল ল গুলো কন্ডিশনাল পাবে। তো আমরা যেখানটায় ছিলাম, কসমোলজিক্যাল আর্গুমেন্টটা অন্টোলজিক্যাল আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে, কারণ মানে কান্ট এক জায়গায় বলছেন, মানে কিভাবে ডিপেন্ড করে সেটাকে কান্ট এইভাবে বলছেন, জায়গাটা আবার বের করি, আহ, একটু আগে দেখছিলাম, কসমোলজিক্যাল প্রুফ। দেখো, কারণ বলা হচ্ছে একটা নেসেসারি বিইং আছে, একটা নেসেসারি কজ আছে, এটা, কিন্তু নেসেসারি কজটাকে তো এক্সিস্ট করতে হবে, এই এক্সিস্টেন্সটা কোথা থেকে পাবো, ওটা কিন্তু আমাদের কসমোলজিক্যাল আর্গুমেন্ট থেকে আসবে। এখানে বলছেন, লেখাটা এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জায়গাটা,
আচ্ছা, আমি পরে এই জায়গাটাকে খুঁজে বের করে তোমাদের আবার দেখাবো। যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন জায়গাটা একটু হারিয়ে ফেলেছি। ওইখানে যে কথাটা বলছেন সে কথাটা বলে দিই, যে ওইখানে দেখো বলা হচ্ছিল যে কার্ট বলছেন এখানে একটা কনভার্সন হচ্ছে, সেটা কোনো ভ্যালিড বলছেন না। যে যে জগতের কারণ, যে মানে জগতের কারণ, মানে জগতের কারণ অল পাওয়ারফুল বিং, সরি, অল পাওয়ারফুল বিং জগতের কারণ, সবকিছুর কারণ, এটা থেকে করে নেওয়া হচ্ছে সবকিছুর কারণ হলো অল পাওয়ারফুল বিং। এই কনভার্সনটা ভ্যালিড নয়, কারণ আমরা জানি এ প্রপোজিশনের সিম্পল কনভার্সন ভ্যালিড হয় না। তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে যে অল পাওয়ারফুল বিং আর জগতের কজ, এক্সিস্টিং কজ, এই দুটো একই। আমরা জানি এ প্রপোজিশনের কনভার্সন ভ্যালিড হয়, সিম্পল কনভার্সন ভ্যালিড হয় যদি আইডেন্টিটি থাকে, আইডেন্টিটি রিলেশন থাকে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে। তাহলে এই কনভার্সনটা ভ্যালিড হবে জগতের কজ অল পাওয়ারফুল বিং, জগতের কজটা আছে, জগতের অ্যাকচুয়াল কজ অল পাওয়ারফুল বিং, এই দুটো আইডেন্টিক্যাল। এই আইডেন্টিটিটা আমি কোথা থেকে পেলাম? এই আইডেন্টিটিটা আসছে অন্টোলজিক্যাল প্রুফ থেকে। কারণ জগতের একটা কজ, মানে অল পাওয়ারফুল কজ এক্সিস্টস, এটা অন্টোলজিক্যাল প্রুফ ছাড়া প্রমাণ করা যাবে না। তাই জন্য উনি বলছেন ওখানে অন্টোলজিক্যাল প্রুফটা লাগবে, কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এখন এইখানে এসে বলছেন, এখানে অনেকগুলো ইন্টারেস্টিং কথা আছে। এখানে প্রথমে রেফিউটেশনটা বলি, তারপরে ইন্টারেস্টিং কথা আরো অনেকগুলো আছে, সেগুলো বলবো। উনি বলছেন যে এটা যেন একটা সুপার হিউম্যান আর্ট তৈরি হয়েছে জগৎটা। সুপার হিউম্যান আর্ট কথাটা উনি ইউজ করেছেন কোথায় যেন, হ্যাঁ, এটা ইউজ করছেন A627 B655 পেজ 581, এখানে সুপার থ্রু সুপার হিউম্যান আর্ট এই কথাটা ইউজ করছেন, জগতের যেন সুপার হিউম্যান আর্ট। তাহলে ওরকম একজন আর্টিস্ট আছেন বা একাধিক আর্টিস্ট আছেন, একাধিক আর্টিস্ট তো থাকলে হবে না, তাহলে আর্ট গুলো মিলতো না। একটা একটা পিকাসোর আর্ট হয়ে যেত, একটা ভ্যান গগের আর্ট হয়ে যেত, একটা অবনীন্দ্রনাথের আর্ট হয়ে যেত, মিলে যায় যেহেতু, তাহলে একজন আর্টিস্ট আছে। কিন্তু উনি তারপরে এসে বলছেন যে এটা দেখো 581 এর পেজের একদম শেষের দিকে, আমি সামারাইজ করছি যে উনি কোথায় কোথায় এইটাকে কাটবেন। ইন্টারেস্টিং জায়গায় কেটেছেন, যে কথাটা পরবর্তীকালে লোকেরা প্রায় ধরে না কান্টের মধ্যে, আমি তোমাদের খেয়াল করিয়ে দিচ্ছি জায়গাটা। Thus the proof could at most establish a highest architect of the world. তাহলে একজন নিশ্চয়ই হাইয়েস্ট আর্কিটেক্ট আছে জগতের, জগৎটাকে বানিয়েছে। তাকে অত্যন্ত পাওয়ারফুল হতে হবে, অত্যন্ত ইন্টেলিজেন্ট হতে হবে। অত্যন্ত পাওয়ারফুল আর অল পাওয়ারফুল দুটো কি এক কথা? অত্যন্ত পাওয়ারফুল থেকে অল পাওয়ারফুলে কথা কি করে তুমি লাফালে? অত্যন্ত ইন্টেলিজেন্ট থেকে অমনিসায়েন্টে কি করে লাফালে? ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, ভেরি স্মার্ট, মাস্ট বি ভেরি ক্লেভার, ভেরি স্মার্ট, ভেরি ইন্টেলিজেন্ট, তার থেকে ই মাস্ট বি অমনিসায়েন্ট। এই জাম্পটা তুমি করলে কি করে? এই জগৎটা
যতটা বানাতে গেলে যতটা পাওয়ার লাগে ততটা পাওয়ার তার আছে, এটা তো মানতেই হবে। তাতে তার সব পাওয়ার আছে, এটা তুমি কোথা থেকে পেলে? এখানে কার্ড চেপে ধরছে। এটা তো তুমি ইনফার করতে দেবো না তোমাকে। যদি বা আমি ইনফার করতে দিই, এটা প্রথম অসুবিধা। মানে যদি বা বলে বলছি, যদি বা তোমায় আমাকে এই ইনফারেন্সটা করতে দিই যে একজন আর্কিটেক্ট আছে, একজনই আছে। আচ্ছা, একজনে যাব কেন? একটা আর্গুমেন্ট হচ্ছে একজনে যাব, দুটো আর্গুমেন্ট কার্ড উল্লেখ করেছেন একজনে যাব কেন। ওই একটা আর্গুমেন্ট যে যেহেতু এই আর্কিটেকচারটার মধ্যে হারমোনি আছে, হ্যাফাজার্ড নয়। সে এটা মানে জাস্ট কতগুলো জিনিসের অ্যাসেম্বল নয়, অ্যাসেম্বল করা একটা জিনিস নয়, মানে জাস্ট মিলছে না কতগুলো বেমানান জিনিসকে একসঙ্গে করা নয়। এর মধ্যে একটা হারমোনি, একটা রিদম, এর সমস্ত আছে। তাই জন্য একজন আর্কিটেক্টেই যেতে হবে। সেকেন্ড আর্গুমেন্ট কি, আর একটা আর্গুমেন্টের উল্লেখ করেছেন, সেই আর্গুমেন্টটা একই ওই পাতায় আছে, তোমার জায়গাটা মনে নেই, তোমরা ওই পাতার মধ্যেই আছে, তোমরা একটু খুঁজে নিও। সিম্পলিসিটির আর্গুমেন্ট বলেছে ফর দ্য ল অফ পার্সিমনি। ল অফ পার্সিমনি কোথায় বলেছেন? ল অফ পার্সিমনি, হ্যাঁ এই যে 579 পার্সিমনি অফ প্রিন্সিপালস, ওইখানে বলেছে 579, তার লাস্ট প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফের গুনে গুনে 4 নম্বর লাইনে ইটস পার্সিমনি অফ প্রিন্সিপালস, এই কথাটা ইউজ করেছে। তাহলে এই লাঘব নীতিতে একজনকেই মানতে হবে, নাহলে এক একজন এক একটা নীতি অনুসারে জগৎ তৈরি করছে, জগতের এই অংশটা একজন করছে, ওই অংশটা একজন করছে। ফিজিক্স এর পার্টটা একজন দেখছেন, কেমিস্ট্রির পার্টটা কারোর সাথে কারোর মিল হচ্ছে না। ঠিক আমাদের যেমন বিভিন্ন মিনিস্ট্রির মাথায় একজন প্রাইম মিনিস্টার থাকেন, ঠিক তেমনি ওয়ার্ল্ড তৈরি করেছেন বিভিন্ন দেবতা হিন্দুদের মতে। লক্ষ্মী ফিনান্স দেখেন, বিশ্বকর্মা আর্কিটেকচার দেখেন, এরকম বিভিন্ন লোকে বিভিন্ন বিষয় দেখেন, কিন্তু মাথার ওপর একজন প্রাইম মিনিস্টার আছেন, ইন্দ্র। তাই জন্য ওটা একটা, সেই কথাই বলছেন, তুমি ইন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে, তুমি ঈশ্বর পর্যন্ত যাচ্ছ কি করে? ওই জাম্পটা কি করে করছো? ইন্দ্র তো একজন দেবতা, ঈশ্বর না। দেবতা মানে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু দেবতাদের সমস্যাটা কি? দেবতাদের কাজ শেষ হয়ে গেলে বাড়ি যাও, আবার জন্ম নিতে হবে, আবার তোমার মতন মানুষ হবে, কি পিঁপড়ে হবে, কিছু একটা হবে, যেমন কাজ করবে তেমন কাজ। কারণ স্বর্গ তো, তারা স্বর্গের জীব, স্বর্গ তো মানে ফলনাশ, স্বর্গ তো ফলের দ্বারা নাশ হয়ে যাবে। যতক্ষণ ভোগ করার ছিল ততক্ষণ ইন্দ্র হয়েছেন, তারপর ইন্দ্রর পোস্ট ছেড়ে দিতে হবে। যেমন এখন রাজ্যে ইলেকশন হচ্ছে, চিফ মিনিস্টারকে পোস্ট ছেড়ে দিতে হবে, তিনি যদি আবার ইলেক্টেড হন তাহলে আবার চিফ মিনিস্টার হবেন, তাহলে অন্য কেউ হবে। তেমন প্রাইম মিনিস্টারকেও একসময় পদ ছেড়ে দিতে হবে, আবার ইলেক্টেড হয়েছেন তিনি, প্রাইম মিনিস্টার হয়েছেন, তারপর না হলে অন্য কেউ হবে, এরকম আর কি। তো কান্ট সেই কথাটাই বলছে। Thus, the proof could at most establish highest architect of the world. হাইয়েস্ট আর্কিটেক্ট আমি মানতে পারি যদি কিছু প্রুভ করে, who would always be limited by the suitability of the material on which he works. সাংঘাতিক কথা, এই কথাটা কেউ, এই সেকেন্ড কথাটা কেউ খেয়াল করে না। সত্যি করে দেখো ক্রিয়েশনের থিওরি, সত্যি করে তোমরা কোথাও ক্রিয়েশন দেখেছো? দেখেছো? ক্রিয়েশন অফ পোয়েট্রি, ক্রিয়েশন অফ নোভেল, ক্রিয়েশন অফ আর্ট, এগুলো দেখেছো? কোনো মেটেরিয়াল জিনিসের ক্রিয়েশন দেখেছো কেউ কোনোদিন?
আমি দেখিনি অন্তত, যেটা দেখেছি প্রোডাকশন, রিপ্রোডাকশন, এগুলো দেখেছি। চেঞ্জ, প্রোডাকশন, রিপ্রোডাকশন, ক্রিয়েশন দেখিনি। ক্রিয়েশন মানে কি? ক্রিয়েশন মানে হচ্ছে প্রডিউসিং সামথিং আউট অফ নাথিং, ম্যাজিশিয়ানের মতো ক্রিয়েশন। ক্রিয়েশন থিওরি তাই বলে, কিছু ছিল না, তার থেকে ঈশ্বর তৈরি করে দিলেন। তোমার প্রেমিস গুলো কি ছিল? কিছু পেয়ে তৈরি করা প্রেমিস। কৃষক ফসল ফলাচ্ছে, বীজ পেয়ে ফসল ফলাচ্ছে। আর্কিটেক্ট বাড়ি বানাচ্ছে, মেটেরিয়াল পেয়ে বাড়ি বানাচ্ছে। তার থেকে তুমি এমন পেয়ে চলে গেলে এমন একটা কজ যে সবকিছু ক্রিয়েট করে, ওই ম্যাটারটাকেও ক্রিয়েট করে। কোথা থেকে পেলে? প্রেমিসটা কোথা থেকে পেলে? কারণটা এইখানে ধরেছেন চেপে। ও যে একটা হাইয়েস্ট আর্কিটেক্ট পেতে পারি, কিন্তু তার তো মেটেরিয়াল লাগবে। আর্কিটেক্ট তো মেটেরিয়াল ছাড়া করে না। তুমি যত খুশি ঘর সাজাও, সাজানোর তো জিনিস লাগে। ওই যে কি যেন একটা গান ছিল, বিখ্যাত গান, ঘর সাজাবার স্বপ্ন দেখো, কোথায় আমার গরিব ভাই, হাতা, যেন হাতা ঘটি খুন্তি কড়াই, থালা বাসন আর কি চাই, কাপ ডিশ আর চা ছাকনি, ঘটি বাটি গেলাস নাও, ছয় আনাতে দুনিয়া বেচি, আমার দামি অজানা। নিলামওয়ালা গান তোমরা শুনেছো, খুব পপুলার গান। তাহলে তুমি ঘর যে সাজাবে, তো ঘর সাজাবার তোমার যে স্বপ্ন আছে, এইম, স্বপ্ন মানে এইম, আর তার জন্য এলিমেন্ট লাগবে তোমার, ওই থালা বাসন, হাতা খুন্তি সমস্ত লাগবে। বাবা, হাতা খুন্তি বললে আজকাল ভয় লাগে, কিসব জন্য তার কিসব মানে হয়ে যাবে। যাই হোক, ওই অর্থে আমি বলছি না, আমি কোনো পলিটিক্যাল সেন্সে বলছি না হাতা খুন্তি। আমি এমনি সাধারণ ঘরে যে কাজে সাজানোর, ঘর সাজানোর জন্য বলছি, সংসারের ঘর। হ্যাঁ, তো ওই সমস্ত লাগে, এলিমেন্ট লাগে, তাই জন্য উনি বলছেন তাহলে সুটেবল মেটেরিয়াল অন হুইচ হি ওয়ার্কস, তাহলে অলওয়েজ বি, হু উড অলওয়েজ বি লিমিটেড, তাহলে তার সীমা থাকবে, অসীম নন, বাই the suitability of the material on which he works. নৈয়ায়িকের ঈশ্বরের মতো, নৈয়ায়িকের ঈশ্বরের প্রচুর লিমিটেশন, যদিও তিনি অসীম, কিন্তু অন্যদিকে প্রচুর লিমিটেশন আছে। কারণ তিনি তো জগৎ সৃষ্টি করতে পারবেন না পরমাণু না পেলে, আর প্রচন্ড লিমিটেশন আছে। তিনি ফল দিতে পারবেন না অদৃষ্ট না পেলে, অদৃষ্ট থাকলে তবে ফল দিতে পারবেন, অদৃষ্ট ছাড়া উনি হঠাৎ করে ফল দিয়ে দিতে পারবেন না, প্রচুর লিমিটেশন আছে। এখানে কান্ট সেটা পয়েন্ট আউট করছেন একদম। But not a creator of the world to whose idea everything is subject, which is far from sufficient for the great aim that one has in view, namely that of providing an all-sufficient original being. তার মানে আসল কথাটা কি, তোমাকে ডেকে নিয়ে আসতে বলা হয়েছে, তুমি বেঁধে নিয়ে আসছো। তোমাকে জগৎ তৈরি করতে গেলে যতটা শক্তিশালী কারণ দরকার, তত দূর পর্যন্ত না হয় ইনফার করতে দিলাম, এবং তারও মেটেরিয়াল লাগবে, মেটেরিয়াল গুলোর জন্য তাকে তো সেই মেটেরিয়ালের জন্য অপেক্ষা করে থাকতে হবে। তুমি এমন বানিয়ে দিলে একটা, যে তার কোনো কিছুই লাগে না, সে অল পাওয়ারফুল, অল নোয়িং, এরকম বানিয়ে দিলে তো সেগুলো কোথা থেকে, এই জাম্প গুলো কোথা থেকে করছো, এত লাফাচ্ছ কেন? If we wanted to prove the contingency of matter itself, then we would have to take refuge in a transcendental argument, which, however, is exactly what was supposed to be avoided here. কাজে ওটা করতে দেওয়া যাবে না, সহজ কথা।
The inference thus goes from the thoroughgoing order and purposiveness that is to be observed in the world as a thoroughly contingent argument to the existence of a cause proportioned to it. তাহলে যতটা কন্টিনজেন্সি জগতে আছে সেরকমই একটা কন্টিনজেন্ট কজ থাকবে। যতটা জগৎ তৈরি করতে পাওয়ার লাগে ততটা পাওয়ার তার থাকবে এবং সেটাও কন্টিনজেন্ট হবে। এই পর্যন্ত করতে দেওয়া যাবে, তার থেকে বেশি করতে দেওয়া যাবে না। The concept of this cause, however, has to give us something quite determinate to cognize about it, and thus it cannot be anything other than that of a being that possesses all power, wisdom, etc., in a word, all perfection, as an all-sufficient being. তার থেকে তুমি, কিন্তু ওইটা তো তুমি আর ইনফার করতে পারবে, ওটা তার মানে একটা মাঝের কজ হয়ে যাবে। সেটাই তুমি থামতে পারছো না বলে তুমি চলে যাচ্ছ অল পারফেক্ট বিইং এ, সেটা করতে দেওয়া যাবে না। বাকিটা তোমরা এই আর্গুমেন্টটা পড়ে নিও। এখানে বাকি যে কথাটা আছে আমি রাদার একটা অন্য কথা বলে আজকে শেষ করব। তাহলে দেখো এই প্রুফটা কিন্তু কসমোলজিক্যাল প্রুফকে প্রিসাপোজ করে। প্রথম পয়েন্ট যে কসমোলজিক্যাল প্রুফকে প্রিসাপোজ করে কেন? কারণ জগতের কজের, কসমোলজিক্যাল প্রুফ মেটেরিয়াল কজের দিক থেকে বলছিল, এখানে পারপাসিভ কজের দিক থেকে বলা হচ্ছে, কিন্তু ওই আর্গুমেন্টটাকে প্রিসাপোজ করে নেওয়া হচ্ছে। কারণ সেখানে ধরে নেওয়া হচ্ছে যে অলমাইটি একজন কজ আছে, যে অলমাইটি, অল ওয়াইজ। এখন কান্ট বলছেন এই যে তাহলে ভেরি পাওয়ারফুল বিং থেকে অল পাওয়ারফুল বিং, ভেরি ইন্টেলিজেন্ট বিং থেকে অমনিসায়েন্ট বিং, এই লিপটা ভ্যালিড নয়, এটা করতে দেওয়া হবে। আরেকটা ইনফারেন্স যেটার কথা লোকে বলে না, কান্ট বলেছেন, আমি তোমাদের মেনশন করে দিলাম, জায়গাটা দেখিয়ে দিলাম, যে পারপাসফুল ক্রিয়েশন ফ্রম অ্যাভেলেবল সুটেবল মেটেরিয়াল থেকে পারপাসফুল ক্রিয়েশন ফ্রম নাথিং, এটাই যাওয়া যাবে না। বাংলায় দুটো শব্দ আছে, উৎপাদন, তৈরি, আর একটা হচ্ছে সৃষ্টি। ইংরেজি শব্দটা বেটার, কারণ সৃষ্টি কথাটা অনেক অর্থে ব্যবহৃত হয়। অনেক সময় প্রথম তৈরিটাকে সৃষ্টি বলা হয়, মেটেরিয়াল পেয়ে তৈরি করলেও সেটাকে সৃষ্টি বলা হয়। ঈশ্বর জগৎ, পরমাণু থেকে জগৎ সৃষ্টি করলেন, এই প্রথম তৈরিটাকে সৃষ্টি বলা হয়। কিন্তু যদিও এই শব্দ দুটোর পার্থক্য আছে, তৈরি আর সৃষ্টির, শূন্য থেকেও সৃষ্টি হতে পারে, ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায় শূন্য থেকে সৃষ্টি হলো, হতেই পারে। সৃষ্টি কথাটা ওই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আমরা কোন সৃষ্টির, মেটেরিয়াল বস্তুর, সহজ কথায় মেটেরিয়াল বস্তুর ক্রিয়েশনের কোনো এক্সাম্পল আমরা দেখিনি, সৃষ্টির কোনো এক্সাম্পল দেখি। তুমি বলবে শাহজাহান তাজমহল সৃষ্টি করেছিলেন, না তাজমহল সৃষ্টি করেনি। হ্যাঁ, তাজমহল সৃষ্টি করেছিলেন না, কিন্তু তাজমহল সৃষ্টি করেন। তাজমহল সৃষ্টি করেছিলেন মানে কি?
তাজমহলের বাড়িটা সৃষ্টি করেননি, ওই অট্টালিকাটা সৃষ্টি করেননি, ওটা তৈরি করেছিলেন। তাজমহলটা সৃষ্টি করেছিলেন, যেটা আর্টটা সৃষ্টি করেছে। আর্টটা মেটেরিয়াল জিনিস নয়, ওই বাড়িটা মেটেরিয়াল জিনিস নয়, ওর সৌন্দর্যটা মেটেরিয়াল জিনিস, সেটা সৃষ্টি করেছিলেন, বাড়িটা তৈরি করেছিলেন, কনস্ট্রাক্ট করেছিলেন, মিস্ত্রি লেগেছিল, ইট পাথর লেগেছিল। কাজে আমরা কোনো সৃষ্টির, এই সহজ কথায় সৃষ্টি বলে দেয়, আমরা কোনো সৃষ্টির কোনো কংক্রিট এক্সাম্পল আমাদের কাছে নেই যে শূন্য থেকে সৃষ্টি হলো কিছু, কেউ কিছু সৃষ্টি করলো। তাহলে তুমি এই ওয়ার্ল্ডটা সৃষ্টি হয়েছে এটা বলছো কেন? কেউ সৃষ্টি করেছে। এই যে তুমি একটা লজিক্যাল ফ্যালাসি করছো এবং তুমি আমাকে ভুল বুঝিয়ে শব্দের মার প্যাঁচে তুমি আমাকে বোকা বানিয়ে নিচ্ছ, এইটা কেন করছো? এটা হচ্ছে প্রশ্ন। এটা তোমায় করতে দেওয়া যাবে। তুমি দৃষ্টান্তগুলো নিচ্ছ, তৈরির দৃষ্টান্ত, উৎপত্তির, উৎপাদনের দৃষ্টান্ত, আর তুমি চলে যাচ্ছ সৃষ্টিতে, জগতের সৃষ্টিতে। কেন? সৃষ্টির তো কোনো দৃষ্টান্ত নেই। দৃষ্টান্ত নেই মানে কোনো ব্যাপ্তি নেই। ব্যাপ্তি প্রতিষ্ঠা করতে পারবে না দৃষ্টান্ত ছাড়া। দৃষ্টান্তগুলো সব উৎপাদন, তৈরির, উৎপত্তির, এগুলো দৃষ্টান্ত। সৃষ্টির দৃষ্টান্ত নেই। কান্ট কিন্তু এটা হিন্ট দিয়ে গেছেন ওই একটা লাইনের মধ্যে, সেটা লোকে স্পষ্ট করে বলে না, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট কথাটা। শূন্য থেকে তৈরি মেটেরিয়াল জিনিস এটা হয় না। শূন্য থেকে কবিতা তৈরি হতে পারে, গল্প তৈরি হতে পারে, উপন্যাস তৈরি হতে পারে, আর্ট তৈরি হতে পারে। আর্ট মানে ধরো ভ্যান গগের ছবিটা শূন্য থেকে তৈরি হয় না, ছবিটা তো আর্ট নয়, রংগুলো আর্ট নয়, ওর ভেতর দিয়ে যেটা প্রকাশিত হয় সেটা সৃষ্টি। আর ওই রংগুলো ওটার সৃষ্টি নয়। কারণ দেখো, অনেকে রেপ্লিকা তৈরি করে আর্ট ওয়ার্কে, প্রচুর হয়। এখন তো সহজেই হয়, ছবি তুলে তার ছবি কত সবার ঘরে মোনালিসা টাঙানো আছে, হাজার হাজার ঘরে মোনালিসা টাঙানো আছে। কেউ কি বলে ওটা সৃষ্টি, অমর সৃষ্টি, লিওনার্দো দা ভিঞ্চি? কেউ বলে। কিন্তু সেটা অরিজিনাল মোনালিসার ছবি, সেটা লুভে আছে, সেটাকে সৃষ্টি বলে। এগুলো সব প্রোডাকশন, ওটা সৃষ্টি, কারণ ওতে একটা আর্ট তৈরি করা হয়েছে। কাজে ছবিটা, এই ছবিটার ওই ছবিটার মধ্যে কোনো পার্থক্য নেই। একই মেটেরিয়াল দিয়ে আরেকজন যে আঁকছেন, তিনি একই মেটেরিয়াল দিয়ে একই, সেটাকে আর সৃষ্টি বলা হয় না, সেটাকে রেপ্লিকা বলা হয়, তৈরি, ডুপ্লিকেট। সৃষ্টি বলা হয় না। সৃষ্টি ওই প্রথমটাই। কিন্তু মজার বিষয়, সৃষ্টিটা কিন্তু মেটেরিয়াল জিনিস নয়। কোনো মেটেরিয়াল জিনিসে তুমি সৃষ্টি দেখাতে পারবে না। এবং সেটা আমরা আরো আরো ভালো করে শিখেছি যখন ফিজিক্সের এই লটা এসছে, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি। আমরা জানি ম্যাটারকে সৃষ্টি করা যায় না, ম্যাটার অ্যান্ড এনার্জিকে সৃষ্টি করা যায় না, এটা ফিজিক্সে আমরা শিখে গেছি। কাজে সৃষ্টির থিওরি গোড়াতেই গন্ডগোল। কিন্তু আর্গুমেন্টটা, কান্টের আর্গুমেন্টটা স্ট্রঙ্গার, কারণ হচ্ছে যে মানে কান্টের আর্গুমেন্টকে আমরা যেভাবে ব্যাখ্যা করলাম, এটা স্ট্রঙ্গার এই কারণে যে কেউ বলতেই পারেন তুমি ফিজিক্সকে ধ্রুব বলে ধরে নিচ্ছ কেন? এটাকে ধ্রুব বলে ধরো, থিওলজিকে ধ্রুব বলে ধরো, ফিজিক্সের নিয়মটাই ভুল। ম্যাটার আর এনার্জিকে তৈরি করা যায়, তুমি ওটাকে রিলিজিয়ানের মতন মেনে নিচ্ছ আর এটাকে ফেলে দিচ্ছ। এখানে কান্টের আর্গুমেন্টটা স্ট্রঙ্গার এই আর্গুমেন্টের থেকে। কেন না, ফিজিক্সের যে লটা, সে লটা
আমার এক্সপিরিয়েন্স থেকে সাপোর্টেড, কিন্তু সৃষ্টির, যেটা আমি হাইলাইট করতে চাইছি, এমফাসাইজ করতে চাইছি, সৃষ্টির কোনো এক্সাম্পল, একটা এক্সাম্পলও আমার কাছে নেই যেখানে মেটেরিয়াল অবজেক্ট সৃষ্টি হয়। কাজে ওটা তোমার জাস্ট একটা কল্পনা, একটা ফিকশন, আর কিছু নয়। ফিজিক্সটা সাপোর্টেড, ফিজিক্সের লটা, থিওরিটা সাপোর্টেড, কিন্তু ওখানে কোনো সাপোর্ট। আজকে এখানে শেষ করছি, কারণ আমার ইচ্ছা ছিল এর আগে কিছু কথা, খুব সাংঘাতিক ইন্টারেস্টিং কথা বলেছেন কান্ট, পরে খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেই কথাগুলো বলবার, কিন্তু আজকে সেটার ভেতর আবার নতুন করে ঢোকার সময় নেই। খুব ইন্টারেস্টিং কথা, ঠিক এই সেকশনটারই মানে এই যেখান থেকে আর্গুমেন্টটা শুরু হচ্ছে, সেই আর্গুমেন্টের প্রথম দিকটা যেখানে থেকে আমি পড়লাম সেই জায়গাটা নয়, আমি পড়লাম পেজ 581 থেকে, কিন্তু তার আগে যে কথাগুলো বলছেন সেখানে সাংঘাতিক ইন্টারেস্টিং কথা আছে, যার ইনফ্লুয়েন্স পরবর্তী ফিলসফিতে অত্যন্ত বেশি, কান্টের ফিলসফিতে এবং কান্ট পরবর্তী ফিলসফিতে, কান্টের পরবর্তী লেখা এবং কান্ট ছাড়া অন্য রাইটারদের যারা কান্টের দ্বারা ইনফ্লুয়েন্সড বা ইনফ্লুয়েন্সড নন, তাদের লেখাও, তার রিফ্লেকশন খুব ইম্পর্টেন্ট। সে কথাটা যদি একটু মনে করিয়ে দাও, পরের দিন কিছু বলবো। তোমাদের আজকে যদি কোনো প্রশ্ন থাকে বলো, নাহলে এখানে শেষ করো। ওই পাতাগুলো তোমরা পড়েও নিজেরাও পড়ে নিতে পারো, ওই সামনের দুটো পাতা। আমি কথাগুলো বাদ দিয়ে আজকে বললাম, কিন্তু সেখানে খুব ইন্টারেস্টিং কথা আছে, ডাইরেক্ট এই আর্গুমেন্টের সাথে ওইভাবে যুক্ত নয়। হ্যাঁ বল। স্যার এই 578 পেজ থেকে যে যে চ্যাপ্টার 3 সেকশন 6 এখান থেকে যা আলোচনা শুরু, এই জায়গা থেকে কি পড়া শুরু করতে হবে এটা বোঝার জন্য? দেখো, হ্যাঁ 578 থেকে সেকশনটা শুরু হচ্ছে, হুম হুম হ্যাঁ, কিন্তু আমি ওখান থেকে অনেকটা বাদ দিয়ে ডাইরেক্ট প্রুফটায় চলে গেছি হুম 581। এই যে প্রথম 3টে পাতা, এখানে কিন্তু কান্ট অনেকগুলো অন্য কথা বলছেন, ডাইরেক্টলি ওই প্রুফটার রেফিউটেশন ওইটুকু বলছেন না। তুমি ওই 581 যে কথাটা বলা হয়েছে, ওটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 581 না, 580 থেকে ওই প্যারাগ্রাফটা শুরু হয়েছে। ওই 580 লাস্ট প্যারাগ্রাফ থেকে পড়লে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, মেন আর্গুমেন্টটা বুঝতে পারবে। কিন্তু তার আগে অসাধারণ, মানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা উনি বলেছেন। এটা হয়তো তোমরা নিজেরা পড়ে নিতে পারো, না হলে না পড়লে আমি পরের দিন তোমাদের কিছু বলবো। স্যার পড়লেও একটু আপনি যদি এটাকে বলে দেন তাহলে আরো ভালো হবে ব্যাপারটা। তো ঠিক আছে, তোমরা পড়লেও আলোচনা করলে তার অনেক পয়েন্ট উঠে আসে, তোমরা অনেক সময় প্রশ্ন করো, তাতে করে পয়েন্ট অনেক উঠে আসে। আর কারোর কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে আজকে এখানে শেষ করি। মনে হচ্ছে কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে আমরা রেকর্ডিংটা বন্ধ করি। এই রেকর্ডিংটা যতক্ষণ বন্ধ নয়, না বন্ধ করলে ও চলতে থাকবে, আবার পরের দিন চালালে সে একই রেকর্ডিং দেখাবে, দুটো জুড়ে যাবে। এ কি করে, কিছুতেই হচ্ছে না, এতক্ষণে দেখাচ্ছে।